নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আমাদের রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ওনাকে 2023 সালের অক্টোবর মাসে গ্রেপ্তার করা হয়েছিল, মানে ইডি গ্রেপ্তার করেছিল, এনফোর্সমেন্ট ডিরেক্টর। ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে খাদ্য দপ্তরে থাকা, মানে খাদ্যমন্ত্রী থাকা অবস্থায় উনি ব্যাপক দুর্নীতি করেছেন। রেশন ব্যবস্থায় যে দুর্নীতি হয়েছে, খাদ্য বন্টনে বিশাল দুর্নীতি হয়েছে, এবং উনি হচ্ছেন তার মানে মাথা। এই অভিযোগে ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু দেখা গেল যে এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি যেসব যুক্তি বিভিন্ন সময় আদালতে পেশ মানে জানাতো যে উনি হচ্ছেন কিং পিন, উনি হচ্ছেন দুর্নীতির সমুদ্র, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আদালতে সেই অর্থে কোনো এভিডেন্স জমা দিতে পারেনি। শুধু আদালত যেটা জিজ্ঞেস করেছিল যে উনারা জানিয়েছেন যে উনার মানে খাদ্যমন্ত্রী বা জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যাকাউন্টে বিশাল টাকা জমা পড়েছে। তো বিচারক ইডির আইনজীবীকে জিজ্ঞেস করেছিলেন যে এই যে টাকা জমা পড়েছে ওনার অ্যাকাউন্টে, এটা যে খাদ্য দুর্নীতির টাকা, সেটা কি আপনাদের কাছে প্রমাণ আছে? কোনো উত্তর নেই। তো এই হচ্ছে মানে ইডির বা আমাদের রাজ্যের যে সব ইনকোয়ারি সিবিআই করছে তাদের নমুনা। প্রথমেই মোটামুটি ওনারা অ্যারেস্ট করে নেবে। অ্যারেস্ট করার পরে অনেক বড় বড় কথা, এই দুর্নীতির মাথা, ওই পাওয়া গেছে, ওই পাওয়া গেছে, সেই পাওয়া গেছে, এইসব বিশাল এতে। কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে কোর্টে গিয়ে কোনো এভিডেন্স জমা করতে পারছে না, এবং কোর্টের সামনে কিন্তু আলটিমেটলি কিছু পেশ করতে পারছে না। যদি আপনারা দেখেন যে আমাদের রাজ্যে যেসব ইনকোয়ারি সিবিআই বা ইডি করছে, তাতে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মিডিয়াতে একটা খবর বেরিয়ে আসে যে সিবিআই সূত্রে জানা যাচ্ছে, ইডি সূত্রে জানা যাচ্ছে এই দুর্নীতি হয়েছে, এত 100 কোটি টাকার, এত হাজার কোটি টাকার দুর্নীতি, এই ইনি হচ্ছেন মালিক, উনি দুর্নীতি করেছেন, ইত্যাদি ইত্যাদি। কোর্টে গিয়েও অনেক বড় বড় কথা ওনারা বলেন, কিন্তু যখন প্রমাণ পেশ করার সময় আসে বা এভিডেন্স সাবমিট করার সময় আসে কোর্টে, তখন কিন্তু আর কিছু পেশ করতে পারেননি। এবং তার ফলে কিন্তু প্রত্যেকটা জায়গায় ভৎসনার মুখে পড়েন, মানে বিচারকে ভৎসনার মুখে পড়েন, এবং প্রত্যেকেরই কিন্তু জামিন হয়ে যায়। আপনি যদি দেখেন শিক্ষা দুর্নীতিতে আপনি মানিক ভট্টাচার্য থেকে শুরু করে জীবন কৃষ্ণ শাহ জামিন হয়ে গেছে। আপনি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছিল, বিশাল বিশাল অভিযোগে ছিল, ও কিন্তু জামিন পেয়ে গেছে। আপনি যদি সারদাতে যান, যাদেরকে গ্রেপ্তার করেছিল প্রত্যেকে জামিন হয়ে গেছে, তাদের বিচার কোথায় হচ্ছে, কি হচ্ছে, আর কেউ জানে না। আপনি যদি খাদ্য দুর্নীতি দেখেন, বলা হচ্ছিল যে জ্যোতিপ্রিয় মল্লিক বিশাল দুর্নীতি করেছেন, কিন্তু উনিও জামিন পেয়ে গেলেন। তো একের পর এক যেভাবে সবাই জামিন পেয়ে যাচ্ছে, এবং কোর্টে সব থেকে বড় কথা হচ্ছে কোর্টে গিয়ে কিন্তু কোনো প্রমাণ করতে পারছে না সিবিআই বা ইডি, যেখানে জামিন আটকে যায়। মানে বিচারকের মনে হয় যে এদেরকে জামিন দেওয়াটা ঠিক না, এরা দুর্নীতির মাথা। তো সেই রকম কিন্তু কোনো এভিডেন্স বা প্রমাণ কিন্তু কোনো সেন্ট্রাল এজেন্সি ইডি বা সিবিআই দেখাতে পারছে না, এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একই অবস্থা হচ্ছে। আপনি যদি ভারতের বাইরে, মানে পশ্চিমবঙ্গের বাইরে, দুঃখিত ভারত বলতে, পশ্চিমবঙ্গের বাইরে যদি আপনি দেখেন, তো অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রেও একই ঘটনা। সেখানেও কিন্তু ইডি কিছু প্রমাণ পেশ করতে পারছে না। এবং সম্প্রতি আপনারা নিশ্চয় জানেন 2022 সালে 4 এপ্রিল আমাদের রাজ্যে হাঁসখালিতে একজন নাবালিকাকে ধর্ষণ এবং খুনের মামলা নিয়ে বিশাল হইচই হয়েছিল। আমাদের রাজ্যের যিনি বিরোধী দলনেতা, উনি তো কথায় কথায় সিবিআই চান। সেই সময়েও সবাই সিবিআই চেয়েছিল। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল, যার ফলে কলকাতা হাইকোর্ট সিবিআই ইনকোয়ারির নির্দেশ দিয়েছিল। তো সেই মামলা চলছে রানাঘাটে, যে পস্কো আদালত রয়েছে ওখানে। সেখানকার বিচারক দুজন সিবিআই আধিকারিককে সাক্ষ্যদানের জন্য নোটিশ দিয়েছিল। একজন হচ্ছে ডিএসপি র্যাঙ্কের অফিসার, একজন হচ্ছে অতিরিক্ত পুলিশ বা এসপি র্যাঙ্কের অফিসার। তো দুজন সেই মানে নোটিশ গ্রহণও করেছিলেন, কিন্তু সোমবার দিন ওনারা আদালতে আসেননি এবং আদালতকে কোনো জানাননি। ফলে আদালত বিরক্ত হয়ে ওনাদের নামে বেলেবল সেকশনে ওয়ারেন্ট জারি করেছেন। তো আপনি ভাবুন, এত গুরুত্বপূর্ণ মামলা, যেখানে রাজ্য পুলিশের উপর কারো ভরসা নেই, যেখানে হাইকোর্ট সিবিআইকে ইনকোয়ারিটা করতে দিয়েছে, সেখানে দুজন আধিকারিক কাউকে কিছু না জানিয়ে আদালতে হাজিরি হচ্ছেন না। তো এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন, কাণ্ডজ্ঞানহীন কাজ সিবিআই যেভাবে করছে, এর আগে আপনারা দেখেছেন আমি অনেক ভিডিওতেই সিবিআই প্রচুর সমালোচনা করেছি। তার কারণ হচ্ছে আমার কারোর প্রতি কোনো রাগ বা হিংসা নেই। আমি একটা জিনিস দেখি, পারফরমেন্স কি। আপনি একটা এত গুরুত্বপূর্ণ মামলা, যেখানে একটা নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল, পরে তার হাসপাতালে মৃত্যু হয়েছিল, হাঁসখালির ঘটনা বলছি, 2022 সালের ঘটনা। তো সেখানে দুজন বড় র্যাঙ্কের, হাই র্যাঙ্কের অফিসার, যেখানে তাদের কমসে কম যদি কোনো কারণে না আসতে পারেন আদালতে, আদালতে একটা ইন্টিমেশন জানিয়ে দেওয়া উচিত যে কোনো প্রবলেম আছে বা ওনাদের কোনো কাজ থাকতেই পারে। কিন্তু না এসে, কোনো ইন্টিমেশন না জানিয়ে ওনার আইনজীবীও জানাতে পারেনি আদালতকে। ফলে বিচারক
যেটা বললাম ওয়ারেন্ট ইস্যু করেছেন। আপনি ভাবুন তাহলে কতখানি দায়িত্ব জ্ঞানহীনভাবে ওনারা ইনকোয়ারি করছে। এবং তারই নমুনা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কেস, আপনি সারদা থেকে, নারদা থেকে, রোজ ভ্যালি থেকে শুরু করে, যে সে বকটুই থেকে শুরু করে, হাঁসখালি থেকে শুরু করে, সম্প্রতি আরজি কর থেকে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু জনমানুষের সিবিআই এবং ইডির প্রতি কোনো মানুষের এখন আর পজিটিভ ধারণা নেই। ধীরে ধীরে আমার মনে হচ্ছে আর কি সিবিআই চাইবে না। যদিও আমাদের রাজ্যে দুজন নেতা রয়েছেন, এক সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওনাদের যা কিছু হলে সিবিআই চায়। এবং এর পরে পরে আমার মনে হচ্ছে যে সেই মানুষরাই সিবিআই ইনকোয়ারি চাইবে যারা এই কেসটাকে ধামাচাপা দিতে চাইবে। কোনো যদি কারোর বিরুদ্ধে কোনো খুনের বা কোনো দুর্নীতির বা কোনো কিছু অভিযোগ ওঠে, আমার মনে হচ্ছে উনি প্রথমে কোর্টে চলে যাবেন, বলবেন স্যার হুজুর আমাকে সিবিআই এই কেসটা সিবিআইকে হ্যান্ড ওভার করুন, সিবিআই ইনকোয়ারি করবে। তার কারণ হচ্ছে ওনারা জানেন যে সিবিআই যদি ইনকোয়ারি করে মোটামুটি 10 বছর, 20 বছর, 25 বছর চলে যাবে। ব্যাস আর কোনো ততদিনে শাস্তিও হবে না, কিছু হবে না, কেসটা চলতেই থাকবে। আর ততদিনে যার যদি বয়স 60 বছর আছে সে কি আর 40 বছর বাঁচবে? তো তার আগে মারা যাবেন, তো কেসটাও চলে যাবে, তো তার শাস্তি হবে না। আমার মনে হচ্ছে এরপরে কোনো দোষীরাই প্রথমে কোর্টে চলে যাবে সিবিআই ইনকোয়ারির জন্য, কারণ দোষীরা চাইবে যে আমার যাতে কেসটা ধামাচাপা পড়ে যায়। তো শাস্তি দেওয়ার থেকে বড় কথা আমার মনে হচ্ছে যেভাবে 10 বছর, 5 বছর, 7 বছর ধরে সিবিআই কেস চলতেই থাকবে, চলতেই আছে যেভাবে, সেইভাবে কোনো কেসের কিনারা নেই, কিছু নেই। তো এতে আমার মনে হয় এবার আমার মানে সবারই মানে ভাবা উচিত যে এই সিবিআই বা ইনকোয়ারি দেওয়ার আগে তাদেরকে কিন্তু একটা তাদের অ্যাকাউন্টেবিলিটিও নেওয়া উচিত। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কাছেও আমার একটা বিশেষ অনুরোধ যে আপনারা যখন এই সিবিআই বা ইডিকে ইনকোয়ারি তদন্তভার দিচ্ছেন, সেটা দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বলে দেওয়া উচিত যে আপনাদের এই ইনকোয়ারি কিন্তু অনন্তকাল ধরে চললে হবে না। কারণ জনমানুষে একটা কিন্তু জিনিস হচ্ছে, শুধু ইনকোয়ারি করলে হবে না, সেই শাস্তি যে জনগণ মানে দোষীরা যদি শাস্তি না পায়, সেই ইনকোয়ারির কি লাভ আছে? তার থেকে ইনকোয়ারি না করাই ভালো। যদি একটা ইনকোয়ারি এজেন্সি কারোকে শাস্তি দিতেই না পারে, ইনকোয়ারি যদি বছরের পর বছর চলতে থাকে, তো সেই ধরনের ইনকোয়ারি এজেন্সি আমার মনে হয় তাদেরকে এত টাকা স্যালারি দিয়ে রাখাটা কোনো লাভ নেই। সেই টাকায় বরং জনগণের স্কুল, কলেজ, হসপিটাল করা উচিত, যাতে জনগণের কাজে লাগে। যদি কোনো তদন্ত দুর্নীতি বা কোনো খুন বা কোনো কিছুতে দোষীদের শাস্তিই না হলো, সেটা যদি চলতেই থাকলো, তাহলে সেই ধরনের ইনকোয়ারি এজেন্সি রেখে আমার তো মনে হয় কোনো লাভ নেই। তো এটা নিয়ে আমার মনে হয় মানে সময় এসে গেছে ভারত সরকারের বা বিভিন্ন কোর্টে বা সুপ্রিম কোর্টেরও, যে এই ধরনের ইনকোয়ারি এজেন্সির দায়বদ্ধতা কতখানি। যারা কোনো কিছু মানে কোনো একটা ইনকোয়ারি তো চলছে, কোনো শেষ নেই, কিছু নেই। এবং প্রত্যেক ক্ষেত্রে আপনি যদি দেখেন লাস্ট 10 বছর, 20 বছরে যে কোনো ইনকোয়ারি সিবিআই বা ইডি করছে, একটা কেসে কিন্তু জনগণকে আপনি যদি জিজ্ঞেস করেন কোনো স্যাটিসফ্যাকশন, কারোর মধ্যে কোনো স্যাটিসফ্যাকশন নেই। হবে কি করে? কাউকে তো শাস্তিই দেওয়াতে পারছে না, ট্রায়াল হচ্ছে না, চলছে। আপনি সারদা দেখুন, 2013 থেকে আজকে 2025 সাল, 12 বছরে কোথায় কি ইনকোয়ারি হচ্ছে কেউ জানে না। কিন্তু গরিব মানুষের প্রচুর টাকা দুর্নীতি হয়েছে, এটা তো একদম কনফার্ম। দুর্নীতি হয়েছে, কে দুর্নীতি করেছে আমি জানি না, কিন্তু দুর্নীতি তো হয়েছে। সেটা তো কে করেছে তাদেরকে শাস্তি দেওয়া, খুঁজে বের করে শাস্তি দেওয়ার দায়িত্ব ছিল সিবিআই। তার হাল দেখুন। আপনি যদি একের পর এক ইনকোয়ারি মানে তদন্ত দেখেন, সে শিক্ষা দুর্নীতি থেকে, রেশন দুর্নীতি থেকে, আপনি যে কোনো দুর্নীতি দেখুন, একটার কিন্তু কোনো কিছু কেউ শাস্তি পাচ্ছে না। শুধু খালি বড় বড় কথা বলা হচ্ছে কোর্টে গিয়ে, ওই করেছে সেই করেছে, যখন প্রমাণ পেশের সময় আসছে কোর্টে গিয়ে কিছু পেশ করতে পারছে না। দেখা যাক আগামী দিনে এই সিবিআই ইডির আর কি কি পারফরমেন্স আমরা দেখতে পাই। তার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।